যেন আমার সমস্ত মাথাটা ঝাঁকি দিয়ে উঠেছে, সমস্ত শরীরটা ঝাঁকি দিয়েছে। কেমন জানি একটা ঝাঝালো ঝাঝালো ভাব আমার কাছে লাগল। তাতে আমি কিছু মনে করলাম না। আমি ভাবলাম হয়তো এটা এই তেলের একটা অন্যরকম পাওয়ার। তারপর আমি তেলটাকে আমার ডান হাতে নিলাম। তারপর মামার পিছনের দিক থেকে যে জায়গায় ব্যথা অনুভব করে সে জায়গায় দিতে শুরু করলাম। মামা খুব আরাম পাচ্ছিল মনে হচ্ছে, আর বলছিল, মাসুমি, তুই তো খুব ভালো করে মালিশ করতে পারিস। এত সুন্দর মালিশ তুই শিখেছিস কোথায় থেকে? আমি বললাম, মামা, আমার বাবারও এরকম ধরনের ব্যথা করত। ছোটবেলায় আমি বাবাকে এভাবে মালিশ করে দিতাম, আর বাবাও খুব আরাম পেত। বাবার কাছ থেকে মূলত এরকম সুন্দর করে মালিশ দেওয়া শিখেছি। মামা আমার কথা শুনে মুচকি হাসি দিল আর বলল, তাই? আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমাকে একটু ভালো করে মালিশ দাও। আমি তোমার মালিশ পেয়ে খুব আরাম পাচ্ছি। একেবারে চোখে ঘুম চলে আসছে। মামার মুখ থেকে এরকম ধরনের প্রশংসা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম, আর মামার এখানে মালিশ দেওয়ার জন্য খুব আগ্রহী হয়ে যাচ্ছিলাম, কারণ মামা আমার খুব প্রশংসা করছিল। বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলে রাখি, মেয়েদেরকে কোনো কাজে যদি প্রশংসা করা হয় তাহলে সেই কাজে কিন্তু মেয়েদের আগ্রহ অনেকটা বেড়ে যায়। আমার অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। মামার মুখ থেকে প্রশংসা আরও বেশি পাওয়ার জন্য মামাকে খুব ভালোভাবে মালিশ দিতে শুরু করলাম। এভাবে আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট মালিশ দেওয়ার পর আমার কেমন জানি লাগছিল। মাথাটা কেমন জানি আমার হঠাৎ করে ঘুরে যাচ্ছিল। বুঝতে পারলাম না কি হচ্ছে। মাথাটা 2-3টা চক্কর মেরে উঠতেই আমি মামার এখানেই শুয়ে পড়লাম। তারপর আর কি হলো বন্ধুরা, আমার কোনো হোশ ছিল না। কিন্তু এটা যে মামার একটা বড় রকমের চক্রান্ত ছিল তা আমি বুঝতে পারি নাই। এই তেলের মধ্যে হয়তো এমন কিছু মিশিয়েছিল যে কারণেই 10 থেকে 15 মিনিট পর আমি এভাবে পড়ে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ আমার সাথে ভয়ঙ্কর কোনো কিছু করেছে, আর আমার নিম্নাংশের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি না তখন কি করব। হঠাৎ করে এরকম অবস্থা কি করে হলো? যাই হোক, মামা আমাকে খুব আদর করত, আমাকে খুব ভালোবাসত ছোটবেলা থেকেই। কিন্তু মামাকে তো আমি কখনো সন্দেহ করতে পারি না। সে তো আমার বাবার সমতুল্য। আমার বাবার চাইতেও আমার মামা আমাকে অনেক বেশি আদর করত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যখন মামাকে তেল দিতে গিয়েছিলাম, অর্থাৎ মালিশ করতে গিয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি মামাকে মালিশ দিচ্ছি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিন্তু মামা মামার রুমে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে আমি সঠিকটা আন্দাজ করতে পারছিলাম না, মনে করতে পারছিলাম না রাতে বা ঘুমানোর পূর্বে আমার সাথে কি হয়েছিল। আমি সেটা ভুলে গিয়েছিলাম। আর তাছাড়াও আমার বয়স ছিল খুবই কম, মাত্র 13 বছরের মাথায়। আমার এত কিছু বোঝার ক্ষমতাও ছিল না। আমার মামার বাড়িতে আমি প্রায় 15 দিন থেকেছিলাম। 15 দিনের মধ্যে আমার সাথে 1-5 দিনই এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথম দিন তো আমি ভেবেছিলাম হয়তো আমি সেটা কোনো দুঃস্বপ্ন দেখেছি, বা রাতের বেলায় আমার স্বপ্নে কিছু হয়েছে, যে কারণেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিনেও আমি দেখলাম আমার একই অবস্থা, আর মামা আস্তে আস্তে তার শরীর আরও অসুস্থ হয়ে পড়ল। কিন্তু প্রতিদিনই মামা আমাকে দিয়ে এভাবে প্রথমে মালিশ করানোর নামে এই তেল তাকে শুকাতেন। তারপর কিছুক্ষণ পরেই আমি হুঁশ হারিয়ে ফেলতাম, আর কিছুই বুঝতে পারতাম না। তারপর আমার সাথে অদ্ভুত ধরনের কিছু হতো। আমি সকালে কিছু বলতে পারতাম না, মনে করতে পারতাম না।
শুধু এটুকুই বুঝতে পারতাম যে রাতে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করেছে। তা আমার এলোমেলো অবস্থা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল। প্রতিদিন আমি এভাবে মামাকে তেল মালিশ করতে যাই। তারপর আমার হুঁশ চলে যায়। তারপর আমার সাথে কি হয় আমি কিছুই বুঝতে পারি না। বিশ্বাসটা নিয়েই আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি করা যায়? আর তখন তো আমি খুব ছোট ছিলাম। সকালে প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি আমার অবস্থা একেবারে খারাপ। আমার সবকিছু এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে কেউ আমার সাথে খুব বাজে আচরণ করে। প্রতিদিন কে আমার সাথে এরকম ধরনের বাজে আচরণ করে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি করব ভেবে কোনো কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটি বুদ্ধি আসলো। আজকে আমি দেখব কে আমার সাথে এরকম করে, কার এত বড় দুঃসাহস। আর তাছাড়া মামার বাড়িতে মামা আর আমি ছাড়া অন্য কেউ তো নাই। তাহলে আমার সাথে কে এরকম আচরণ করে? আমি তো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। আর মামা আমার সাথে এরকম আচরণ করবে তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। চিন্তা করলাম আজকে যেভাবেই হোক এর রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। জানতে হবে কে আমার সাথে প্রতিদিন এরকম ধরনের আচরণ করে। পরের দিন রাত্রের বেলায় মামা যখন আমাকে ডাকল তার এখানে তেল দিয়ে মালিশ দিয়ে দেওয়ার জন্য। তারপর মামা যখন বলল তেলটা আগে শুকিয়ে নিতাম, আমি একটা টেকনিক কাটিয়ে আমার নাকের ভেতরে তুলা ফিটিং করে দিলাম। এমনভাবে তুলা লাগিয়েছিলাম যাতে এই ওষুধের যে পাওয়ার, ওষুধের ক্ষমতা, সেটা আমার নাকের ভেতর দিয়ে কখনো আমার ভেতরে না যেতে পারে। আর যদি না যেতে পারে তাহলে আমি আর অজ্ঞান হব না। তাহলে আমি বুঝতে পারবো প্রতিদিন কে আমার সাথে এরকম ধরনের নোংরামি আর বাজে আচরণে মেতে ওঠে। মনের মধ্যে কিছুটা ক্রোধ, কে আমার অগোচরে এসে আমার এত বড় সর্বনাশ করছে। পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করতে লাগলাম। কিন্তু সেদিন যখন মামার এখানে তেল দিয়ে মালিশ করতে যাই তখন আর আমি অজ্ঞান হইনি। কারণ এই তেলের মধ্যে যে প্রয়োজনটা ছিল সেটা আমার এখানে এফেক্ট করতে পারে নাই। তারপরেও আমি পূর্বের মতো ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম মামা আমাকে সরিয়ে আমাকে শুয়ে আস্তে আস্তে তার রুমে চলে গেল। আমি অবাক হতে লাগলাম যে মামা তো আমার এখান থেকে আমাকে সুন্দর করে শুয়ে তারপর চলে গেল। তাহলে সকালে ঘুম থেকে উঠে আমার এরকম অবস্থা হয় কেন? ভাবলাম আজকে সারা রাত সজাগ থাকব, দেখবা আমার সাথে কি হয়। চিন্তা করতে করতে কোনো ঘুম আসছিল না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, আমার সাথে কি হয় তাহলে? মামা তো আমাকে কিছু করল না, তাহলে কে আমার সাথে এরকম করে? এসব ভাবতে ভাবতে ঘণ্টাখানেক পরেই দেখলাম আস্তে আস্তে কে যেন দরজা খুলল। দরজা খুলে আমার কাছে আসলো। আমার পাশে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে 3টে ফু দিল। তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম দেখি লোকটি আমার সাথে কি করে। একটু পরেই আমি লক্ষ্য করলাম যে লোকটি আমার সব কিছু তুলে নেওয়ার চেষ্টা করছে। আমার কাছ থেকে আমার সম্মান, আমার ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে হতভূপ হয়ে গেলাম, কারণ আমার বয়স মাত্র 13 বছর। এছাড়াও রাতের অন্ধকারে আমার সাথে এরকম ধরনের অদ্ভুত আচরণ হচ্ছে। ভয়ে আমার ভিতরটা কেঁপে উঠছিল। যখন লোকটি আমার এখানে তারটা একটু ছড়াবে তখন আমি আর সহ্য করতে না পেরে আমি অনেক কষ্টে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুব তাড়াতাড়ি লাইটটা অন করি। লাইটটা অন করার সাথে সাথে আমি যা দেখলাম তাতে আমার 2 চোখ মুছে গেল। অর্থাৎ আমার নিজের মামাই আমার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি রাগে ক্রোধে মামাকে খুব তিরস্কার করতে শুরু করলাম আর খুব দুঃখ প্রকাশ করলাম আর বলতে লাগলাম, মামা তুমি আমার আপন মায়ের ভাই, অথচ তুমি আমার সাথে এই কাজটি করবা তা আমি কল্পনাই করতে পারি না। এই বলে আমি খুব কাঁদতে লাগলাম। তারপর মামা মাথাটা নিচু করে আমার এখান থেকে চলে আসলো। সেদিন রাত পেরিয়ে সকাল হলে আমি আমার মামার এখানে গেলাম। মামা আমাকে দেখে খুব হাসি খুশি করছিল,
মনে হচ্ছিল না যে সে রাতে আমার সাথে এরকম ধরনের একটা জঘন্য কাজ করে। তার এই আচরণ দেখে আমি অনেকটা হতবাক হয়ে যাই। ভাবলাম, আমার মামা এত খারাপ, এত জঘন্য। আস্তে আস্তে আমার মনটা খারাপ হতে লাগল। এক পর্যায়ে আমি মামার সামনে কেঁদে দিলাম। আমার কান্না দেখে মামা খুব বিস্ময়ের সাথে আমাকে জিজ্ঞেস করল, মাসুমি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? মামার এরকম আহ্লাদের কথা শুনে আমার কাছে আরও বিরক্তিকর লাগছে। এক পর্যায়ে আমি মামাকে বলতে বাধ্য হলাম যে, মামা, তোমার বাহিরে এক রূপ আর ভিতরে আরেক রূপ। তুমি আমার সাথে যা করেছ তা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আমার কথা শুনে মামা খুব হতবাক হয়ে গেল আর বলল, মাসুমি, এসব তুমি কি বলছ? আমি তোমার সাথে কি করেছি? তুমি আমার মেয়ে, তুমি আমার সাথে এভাবে কথা বলছ কেন? তুমি আমার মেয়ের মতো, আমি তো তোমাকে মেয়ের চাইতে আরও বেশি দেখি। আর মাসুমি, আমার সাথে এভাবে কথা বলছ কেন? তখন আমি বললাম, মামা, তুমি রাত্রে আমার সাথে জঘন্য আচরণ করো নাই? আমি যখন ঘুমিয়েছিলাম। মামা বলল, কি বলছো মাসুমি? আমি রাতে তোমার ঘরে যাব কেন? মামার কথা শুনে আমি আরও হতবাক হয়ে যাই। ভাবলাম, কি হচ্ছে আমার সাথে? স্পষ্ট আমি যেখানে মামাকে দেখতে পেলাম সেখানে মামা এখন অস্বীকার যাচ্ছে। আজকে তাহলে পুরো বিষয়টি আমি ভালো করে দেখব। বরাবরের মতোই যখন রাত হলো, তখন ঠিক যখন আমার সাথে সেই রকম ধরনের ঘটনা ঘটতে যাবে, এই মুহূর্তে আমি আমার রুম থেকে বেরিয়ে গেলাম, গিয়ে অন্য কোথাও লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মামাই আমার রুমে ঢুকছে। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, লোকটি যখন আমার রুমে গিয়ে প্রবেশ করল, তখন আমি খুব তাড়াহুড়ো করে মামার রুমে চলে গেলাম। মামার রুমে চলে গিয়ে দেখি মামা তার রুমে ঘুমিয়ে রইল। তখন আমার মনের ভিতর অনেকটা ভয় কাজ করছিল। ভাবলাম, মামাকে আমি নিজের চোখে দেখে আসলাম, তার রুমে ঘুমিয়ে রইল, তাহলে সেই লোকটিকে দেখতে তো হুবহু আমার মামার মতোই দেখা যায়। ঘটনাটি দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার মামাকে ঘুম থেকে গিয়ে ডেকে তুললাম আর পুরো ঘটনাটি মামাকে বিস্তারিত বললাম। তারপর মামা বলল, মাসুমি, এই জন্য তুই আমার সাথে এরকম ধরনের আচরণ করতে, তাই না? আমি বললাম, জি মামা। মামা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারো। বোঝার পর বলল, আগামীকালকে আমি তোমাকে কবিরাজ বাবার কাছে নিয়ে যাব। হয়তো তোমার সাথে কোনো অপশক্তি রাত্রে বসবাস করে, তোমার সাথে আমার রূপ ধরে জঘন্যতম কাজ করে, আর এই অপশক্তি তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। পরের দিন সকালে মামা এক কবিরাজ বাবার কাছে আমাকে নিয়ে গেল। কবিরাজ বাবা মাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর আমার মামাকে বলল যে, তোমার ভাগ্নির সাথে এক দুষ্ট জিন বসবাস করে এবং প্রতিদিন রাতে তার সাথে খুব বাজে আচরণ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, তোমার ভাগ্নির সাথে এই ঘটনাটি ঘটায় তোমার রূপ ধরে। তারপর বাবার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তারপর আমি বললাম, কবিরাজ বাবা, এখন করণীয় কি? তারপর কবিরাজ বাবা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি 1 সপ্তাহ চিকিৎসা করে তাকে ভালো করে ফেলতে পারব। তুমি তোমার ভাগ্নিকে 1 সপ্তাহ নাগাদ ফজরের নামাজের পরপরই অন্ধকার থাকা অবস্থায় আমার কাছে নিয়ে আসবা। তারপর পুরোপুরি 1 সপ্তাহ চিকিৎসা করার পর আমার মধ্যে আর এরকম ধরনের কোনো লক্ষণ আমি দেখতে পাইনি। মনে হচ্ছিল যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম। কবিরাজ বাবা আমাকে একটি তাবিজ দিয়েছিল। তাবিজটি অনেক শক্তিশালী ছিল বটে। যতক্ষণ এই তাবিজটি ছিল, ততক্ষণ আমার মধ্যে কোনো অপশক্তি আর কাজ করতে পারি নাই। বন্ধুরা, এখন আমি পুরোপুরি সুস্থ। তোমাদের দোয়ায় এখন আমি খুব ভালো আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, দুনিয়াতে হয়তো এরকম কিছু অদ্ভুত ব্যাপার আছে যে ব্যাপারগুলো ডাক্তার বা অন্য কোনো চিকিৎসায় তাদের কিছুই করতে পারে না। এরা এক ধরনের অপশক্তি।
হয়তো এটাও বিধাতার কোনো এক সৃষ্টি, যা কোনো না কোনো কারণে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় আমরা হয়তো এসব বিষয়কে তুচ্ছ তাচ্ছিল মনে করে এড়িয়ে চলি, কিন্তু বাস্তবতা যে কখন কার জীবনে কোনটা সত্য হয়ে দাঁড়ায় তা কখনো বোঝা যায় না। আমাদের প্রত্যেকটি মানুষেরই উচিত প্রত্যেকটি ছোটখাটো বিষয়কে সিরিয়াস ভেবে নেওয়া, তাহলে হয়তো আমাদের জীবনে এরকম ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে বেঁচে থাকা সম্ভব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এবং আমার ছেলে একদিন একসাথে ঘুমাচ্ছিলাম। আমার স্বামী বিদেশ থাকে। আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি, কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম তখন আমি অর্ধেক ঘুমের মধ্যে আছি এমন অনুভব করলাম। কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি যেন করতে চাইছে, আর তা দেখে তো আমার মাথায় আগুন ধরে গেল। বন্ধুরা, আমার ছেলে কি করেছিল সেদিন রাতে, যা দেখে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল? জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমি পূর্ণিমা। আমি দেখতে খুবই সুন্দরী, লাবণ্যময়ী। আমার বয়স 34 বছর। আমি থাকি বনশ্রীতে থাকি। আমার এক ছেলে, এক মেয়ে। মেয়ের বয়স 12 আর ছেলের বয়স 16। আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে। বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায়। তারপর থেকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। একটি ছোট্ট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল। দেখতে দেখতে আমার ছেলে আর মেয়ে উভয়ই বড় হয়ে গেল। বর্তমানে আমার ছেলের বয়স 16 আর মেয়ের বয়স 12। দুই ছেলে মেয়ে নিয়ে খুব সুখে সংসার আমার। তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত, কিন্তু মনের মধ্যে একটাই কষ্ট আমার। বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনেই আমি স্বামী ছাড়া থাকতে হয়েছে। বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই, কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসত আর অল্প কিছুদিন থেকে চলে যেত। তারপর আবার 5 বছর পর 3 থেকে 4 মাসের ছুটি নিয়ে আসত, তারপর আবার চলে যেত। তাতে আমার কিছু হতো না, মনের কষ্ট মনেরই রয়ে যেত, বরং আরও আগুন জ্বালাইয়া চলে যাইত। তারপর কিছুদিন শুধু কালিজপ করতাম। এইভাবেই চলতো আমার জীবন। তাই বলছি বন্ধুরা, স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম, কিন্তু আমার কি ভাগ্য বন্ধুরা, সেই স্বামীর আদর, সোহাগ, মায়া, মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে অনিল। আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আমার ছেলে অনিল আমাকে এত সুখ দিবে। বন্ধুরা, আমার ছেলে অনিল সে ক্লাস SSCতে পড়তেছে। দেখতে খুব সুন্দর সুন্দর
আমার মতোই হয়েছে। আমার ছেলেও হ্যান্ডসাম, অনেক স্মার্ট। যে কোনো মেয়ে দেখলেই আমার ছেলের প্রেমে পড়ে যায়। আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম, মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে। সব সময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম। আমার ছেলের সাথে আমি বন্ধুর মতোই সব সময় আচরণ করতাম। বন্ধুরা, একদিন রাতের ঘটনা। আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল। হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো। মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম। মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল। তবে বন্ধুরা, এটুকু বুঝতে পারছি যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে সে নিশ্চয়ই আমার ছেলের খুব পরিচিত, এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয়ই খারাপ কোনো সম্পর্ক আছে। প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল। মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম, কে এই মেয়ে? তাহলে কি আমার ছেলে এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল? আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল? যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে, তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দিবে? মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম, তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব মেয়েটিকে? কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম, যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি তাহলে সে হয়তো কষ্ট পাবে। না, আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে। তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারেই শেষ। পরের দিন আমার ছেলে স্কুলে যাবে। ছেলের পেছন পেছন আমিও গেলাম, কিন্তু আমার ছেলেকে বুঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি। স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে সে অন্যদিকে যাচ্ছে। আমি ওর পেছন পেছন ছুটলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গায় চলে যাচ্ছে। আমি তাদের পেছন পেছন গেলাম। যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল যেখানে মানুষ সচরাচর যায় না। একেবারে নির্জন জায়গা, খুব কম মানুষই সেখানে যায়। আমার আর বুঝতে বাকি রইল না আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে, যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না। তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম। আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি ঘুরে ঘোরের ভেতরে প্রবেশ করছে, তাও আবার ভাঙা। মনে হচ্ছে অনেক দিনের পুরনো। চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল। আমিও চুপি চুপি তাদের পিছনে গেলাম। ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ঘুরব। তারা ঘরে প্রবেশ করার পর আমি চুপি চুপি করে সেই ঘরের জানালার পাশে গেলাম। তারপর আমি সেই ঘুরে ঘরের জানালার পাশ দিকে একটু উঁকি দিলাম। জানালা দিয়ে উঁকি দিতেই যা দেখলাম তাকে আমার দু চোখ মুজে গেল। অনেক কষ্ট করে তাকালাম। দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোমান্টিক দৃশ্য। মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে। তারপরেও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম। সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলেই সেই ইন্টারেস্টিং জায়গায়। আমার ছেলেরটা দেখে তো আমি পুরাই অবাক। ছেলেরটা এত নাদোজ নধোজ হলো কি করে? দৃশ্যটা দেখার পর ভাবলাম, এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব। কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় যে এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে যাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি। দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম। তবে দৃষ্টিটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসতেছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। আর এই সব যদি তার বাবা শোনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে, রাগারাগি করবে এবং কি আমাকে মারধরও করতে পারে। ছেলেকে এই সব কারাবি থেকে রক্ষা করার দায়িত্ব আমার। ছেলের এসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব। মনে মনে এও ভাবতে লাগলাম, কি ব্যবস্থা করব, কি করা যায়। এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না। অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো, আর এই আইডিয়াটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম। প্রায় সন্ধ্যাবেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল। আমি বললাম, বাবা অনিল, তোমার স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? অনিল বলল, মা, স্কুল শেষে প্রাইভেট পড়ছিলাম, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। ছেলের এমন গোজানো মিথ্যা কথা শুনে
আমি অবাক হয়ে গেলাম। আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। আমি ভাবলাম যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতের বিপরীত হয়ে যেতে পারে। তাকে আমার কৌশলে বশে আনতে হবে। সেদিন থেকেই আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি, যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে। সেজন্যই আমার এই চিন্তাভাবনা। কিন্তু এই চিন্তাভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। সেদিন রাতে আমি আমার ছেলেকে বললাম, বাবা অনিল, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? অনিল বলল, না মা, কিছু না। তারপর আমি বললাম, অনিল, আজকে তোমার সাথে আমি একটু গল্প করব। অনিল বলল, মা, কিসের গল্প? আমি বললাম, অনিল, তোমার সাথে আমার অনেক কথা আছে। চলো আজকে আমরা আগে একটু গল্প করি, তারপর কথা বলি। আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করলাম, যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয়। আমি তার সাথে ওপেনভাবে চলার চেষ্টা করলাম। তারপর অনিল দেখছে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে আর কি যেন ভাবছে। তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম। গল্পের করতে এক সময় আমি অনিলকে বললাম, বাবা, আমার গা খুব ব্যথা করছে, মেসেজ করে দাও। আমার কথা শুনে অনিল আমার দিকে হাঁ করে চেয়ে রইল। অনেকক্ষণ ছেলে সেবা পেয়ে আমার ঘুম ঘুম ভাব পেল। তারপর আমি অনিলকে বললাম, বাবা অনিল, আজকে আমার খুব খারাপ লাগতেছে। তুই আজকে আমার এখানে থাকবে কেন জানি আমার ভয় ভয় লাগতেছে। অনিল বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি আর আমার ছেলে অনিল একসাথে ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হল তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি অন্যরকম কিছু করার চেষ্টা করছে। অনেকদিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আমার ছেলে অনিল, কারণ আমার রুমে তো অনিল ছাড়া আর কেউ নাই। তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, বুঝতে দিলাম না আমার ছেলে অনিলকে। মনে মনে ভাবলাম, দেখি অনিল আমার সাথে কি করে। কিছুক্ষণ পর অনিল ভাবল হয়তো আমি ঘুমিয়ে পড়েছি। সে তার ইচ্ছা মতো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি ভাবলাম মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে, আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করবে কেন। তারপরেও আমি নীরব থাকলাম। যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায়। আমি সজাগ হয়ে বললাম, অনিল, তুমি কোথায়, কি করছো? সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল। আমি বললাম, অনিল, সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তা করো, কিন্তু বাবা, আমার একটা শর্ত আছে, তোমাকে আমার ওই শর্তটা মানতে হবে। তখন অনিল বলল, মা, কি শর্ত শুনি? তখন আমি বললাম, অনিল, আজকে আমি দেখলাম তোমাকে, তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছ। যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না, তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না। এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আর কোনোদিন সেখানে যাব না। তারপর আমি বললাম, অনিল, আমি বুঝতে পেরেছি তুমি বড় হয়েছ, তোমারও চাহিদা আছে। যদিও আমরা তোমাকে এখন বিবাহ করাতে পারবো না, যতদিন আমরা তোমাকে না বিবাহ করাবো ততদিন তুমি আমার মাধ্যমে তোমার কাজ চালিয়ে যাবে। সব কথার এক কথা হচ্ছে, এক কথায় তোমাকে ওই রাস্তা থেকে ফিরে আসতে হবে। তখন অনিল বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি আমার ছেলেকে বললাম, অনিল, তুমি তোমার কাজ শুরু করো। মাত্র 16 বছর বয়সের ছেলে, তারপরেও গায়ে প্রচুর শক্তি। আমার 16 বছরের ছেলের কাজ করার এত কৌশল দেখে আমার মাথা ঘুরে গেল। মনে হলো যেন আমি জীবনের সমস্ত সুখ খুঁজে পেয়েছি। কি বলবো বন্ধুরা, আমার ছেলের এই ব্যাপারে এত কৌশল জানে
তা আমার কল্পনার বাইরে। মনে মনে ভাবলাম, ছেলে তো দেখি তার বাপের চাইতে আরও 10 গুণ বেশি পাওয়ারফুল। কি বলবো বন্ধুরা, সেদিন মনে হয়েছিল আমি নতুন কোনো সুখের ভুগ্নে হারিয়ে গিয়েছিলাম। সে এরকম কৌশলেই ব্যবহার করেছিল তা আমি আগে কখনো কল্পনাও করতে পারি না। তার একদিনের কাজের ফলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি খারাপ অবস্থায় ছিলাম। তারপর প্রতিদিনেই আমার ছেলে অনিল এবং আমার এক অন্যরকম মাস্তি হতো, যে মাস্তির রহস্য আজও পর্যন্ত কেউ জানে না। কিন্তু সত্যিকার অর্থেই আমার ছেলের ভালোবাসা পেয়ে আমি যে এতদিনের ক্ষুধার্ত ছিলাম, আমার যে অপূর্ণতা ছিল, সব আমার ছেলে পূরণ করে দিয়েছিল। বন্ধুরা, মনের টান এবং চাহিদা অনেক সময় জাতপাত কুল কিছু মানে না। সে শুধু তখন উষ্ণচোয়া, যা পেলে সে তখন হয়ে যায় চিরশান্ত। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, এই কাজটি করাতে আমার 2টি উপকার হলো। এক হলো আমি আমার অতৃপ্ত ভালোবাসাকে তৃপ্ত দিতে পেরেছিলাম। 2 হলো আমার ছেলেকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। যাই হোক, এখন আমার ছেলে আমার সব, আমার সুখ, আমার শান্তি, আমার দুনিয়া, আমার বেঁচে থাকার অবলম্বন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আবার আসব তোমাদের মধ্যে নতুন কোনো মজাদার গল্প নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি রিয়া, ছোটবেলা থেকেই এই শহরে থাকি। আমাদের বাড়ির পাশেই এক নতুন পরিবার ভাড়া নিয়ে উঠল। কয়েক মাস হলো। প্রথমে আমি তেমন খেয়াল করিনি, কিন্তু একদিন রাতে হঠাৎ ঘরের জানালা খুলতেই আমার চোখ আটকে গেল পাশের ঘরে। সেখানে বই পড়ছিল একজন ছেলে। নাম শুনেছি আরিয়ান। সেই প্রতিবেশী ছেলে, প্রথম চোখের খেলা। সেদিন হাওয়ার ঝাপটায় আমার পর্দা নড়ছিল। আমি তাকিয়েছিলাম ওর জানালার দিকে, আর হঠাৎই দেখি সেও তাকিয়ে আছে আমার দিকে। কোনো কথা হয়নি, শুধু চোখে চোখের খেলা। মনে হচ্ছিল এই এক মুহূর্তেই ওর চোখের ভেতর লুকিয়ে আছে অনেক অজানা অনুভূতি। আমার বুক থক করে উঠল। হয়তো এটাই সেই প্রথম মুহূর্ত যখন কৌতূহল আর অচেনা টান মিলেমিশে এক অদ্ভুত আবেগ তৈরি করে। আমি নিজের মনে বললাম, কেন ওর চোখে এমন টান? কেন মনে হচ্ছে যেন অনেক কিছু বলতে চাইছে? ও কোনো কথা বলল না, কিন্তু তার দৃষ্টিতে যেন স্পষ্ট হয়ে গেল আমাদের মধ্যে অদ্ভুত এক সংযোগ তৈরি হচ্ছে। সেদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আমি ফুলে জল দিচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো আরিয়ান। আমার দিকে তাকিয়ে হালকা হাসল। সে বলল, হাই, আমি আরিয়ান। কয়েক মাস হলো এখানে উঠেছি। তুমি রিয়া, তাই তো? আমি অবাক হয়ে তাকালাম। আমি কোনোদিন সরাসরি কথা বলিনি ওর সঙ্গে, তবু নামটা জানে কিভাবে? হ্যাঁ, আমি রিয়া, কিন্তু তুমি জানলে কিভাবে? আরিয়ান হাসল। প্রতিদিন তো তোমাকে দেখি, মনে হয় না জানার জন্য আলাদা করে জিজ্ঞেস করার দরকার ছিল আমার। আমার বুক কেঁপে উঠল। এই প্রথমবার ওর গলায় এক অদ্ভুত শান্তি আর উষ্ণতা শুনলাম। কথাগুলো সাধারণ, অথচ মনে হচ্ছিল ভেতরে ভেতরে অন্য কিছু আছে। ওর চোখে যেন লুকানো এক ধরনের আন্তরিকতা। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। হঠাৎ আরিয়ান আবার বলল, তুমি যখন হাসো তখন পুরো বারান্দাটা আলোকিত হয়ে ওঠে। এই কথাটা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। গাল লাল হয়ে উঠল। বুকের ভেতর তোর এক অজানা কাঁপুনি। আমি মনে মনে বললাম, এটা কি শুধু আলাপ, নাকি এর মধ্যে আরও কিছু লুকানো আছে? ও কি আবার সত্যি লক্ষ্য করে? আমাদের আলাপ শেষ হলো খুব সাধারণ কিছু কথাতেই, কিন্তু মনে হচ্ছিল এক অদ্ভুত টানাপড়েন তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। সেদিন রাতটা ছিল অন্যরকম। বিদ্যুৎ চলে গিয়েছিল। হঠাৎ চারপাশ অন্ধকার। শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় চারদিক নরম ঝাপসা হয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি পাশের জানালায় আরিয়ানও দাঁড়িয়ে। আমাদের মধ্যে কোনো শব্দ নেই, শুধু একে অপরকে দেখছি। অন্ধকারে তার চোখ দুটো আরও গভীর মনে হচ্ছিল। আমার বুক কেঁপে উঠল। কেন জানি মনে হচ্ছিল ওর চোখে আমার জন্য লুকিয়ে আছে কিছু। আমি আস্তে বললাম, তুমি এখনো ঘুমাওনি আরিয়ান? একটু হাসল। ঘুম আসছে না, জানি না কেন। হয়তো তোমার এই জানালার আলোয় টান আছে। নিঃশ্বাস যেন আটকে গেল।
শব্দগুলো এত সাধারণ, অথচ মনে হচ্ছিল ভেতরে লুকানো আছে অন্য কিছু। নীরবতায় অদ্ভুত টান। আমরা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল কথা না বললেও এই নীরবতায় সব বলে দিচ্ছে। একটা অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে, যেটা শব্দের চাইতেও অনেক গভীর। আমি মনে মনে বললাম, এটা কি স্রেফ কাকতালীয়, নাকি এর ভেতরে শুরু হচ্ছে নতুন কিছু ইঙ্গিত? আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল যদি এখনও হাত বাড়ায় আমি হয়তো ফিরিয়ে দিতে পারব না। পরদিন বিকেলটা ছিল অন্যরকম। আকাশে হালকা মেঘ, ঠান্ডা বাতাস বইছে। আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় মেলছিলাম। হঠাৎ দেখি সে এর বাড়ির সিঁড়ি দিয়ে নামছে। আরিয়ান। আমার চোখে চোখ পড়তেই থেমে গেল। একটু হাসল, তারপর বলল, তুমি একা আছো? আমি মাথা নেড়ে হেসে বললাম, হ্যাঁ, মা বাবা বাজারে গেছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তাহলে একটু গল্প করতে পারি? আমি এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু মনে হচ্ছিল না বলার কোনো কারণ নেই। আমরা বসে পড়লাম বারান্দার এক কোণে। প্রথমে সাধারণ কিছু কথা, পড়াশোনা, গান, সিনেমা নিয়ে, কিন্তু ধীরে ধীরে কথার ভেতরে তৈরি হলো অদ্ভুত এক টান। আমি কিছুটা হেলে বসেছিলাম, আরিয়ানও কাছে সরে এলো। আমাদের হাত দুটো অজান্তেই এতটা কাছে চলে এলো যে আঙ্গুল ছুঁয়ে যাচ্ছিল। আমার বুক কেঁপে উঠল। সে ধীরে ফিসফিস করে বলল, রিয়া, তোমার চোখে কিছু আছে। আমি যখন তাকাই মনে হয় অন্য কোথাও হারিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস যেন থেমে গেল। হৃদয় জোরে ধুকপুক করছিল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। প্রথম স্পর্শ, অজান্তেই আমার আঙ্গুলের উপর ওর আঙ্গুল ঠেকল। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। শব্দ নেই, শুধু নিঃশব্দে গভীর আবেগের বিনিময়। আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছিল এই ছোট্ট স্পর্শই আমাদের সম্পর্কের ভেতর নতুন অধ্যায় খুলে দিল। প্রথম স্পর্শ কখনো সাধারণ হয় না। হাতের আলতো ছোঁয়া কখনো হৃদয়ের গভীর টান হয়ে দাঁড়ায়। আরিয়ানকে সবসময় আমি দূর থেকে দেখতাম, একটা নির্দিষ্ট সীমার মধ্যে। ও ছিল পাশের বাড়ির ছেলে, আমার সমবয়সী, আর আমাদের দুজনের চোখেই ছিল এক অদৃশ্য টান। সেদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আরিয়ান এসে পাশে দাঁড়াল, নিঃশব্দে, বিনা অনুমতিতে। কিন্তু তাতে কোনো বিরক্তি লাগল না, বরং মনে হলো এই নীরব উপস্থিতি তো আমি চাইছিলাম। আরিয়ান আসতে বলল, রিয়া, তোকে দেখলে কেন জানি মনটা শান্ত হয়ে যায়। মনে হয় সব কিছু থেমে গেছে, শুধু তুই আছিস। আমি চুপ করে রইলাম। ওর কথায় অদ্ভুত এক কাঁপুনি ভর করল বুকের ভেতর। হঠাৎ হাওয়া এলো, আমার চুল এলোমেলো হয়ে গেল। আরিয়ান হাত বাড়িয়ে আলতো করে চুলটা ঠিক করে দিল। খুব কাছ থেকে ওর চোখে তাকাতেই বুক ধর করতে লাগল। আমরা একে অপরের খুব কাছে চলে এলাম। কথার প্রয়োজন পড়ল না, শুধু নীরবতায় বোঝা যাচ্ছিল কতটা গভীর টান জমেছে আমাদের মধ্যে। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে যায়। আরিয়ানের নিঃশ্বাসের উষ্ণতা আমি টের পাচ্ছিলাম। চোখের দৃষ্টি আটকে ছিল একে অপরের ভেতরে, যেন হাজারো অনকথিত অনুভূতি বিনিময় হয়ে যাচ্ছে। এখনও আমরা সীমা অতিক্রম করিনি, কিন্তু একে অপরের নিকটতার উষ্ণতা আমাদের দুজনকেই ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল এই অদৃশ্য দূরত্বটা আজ ভেঙে গেল। সেদিন বিকেলটা হালকা ধুমধুমার, হাওয়া বইছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আরিয়ানও পাশের বারান্দায় এসে দাঁড়ালো। আমরা একে অপরের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। নীরবতা যেন আমাদের কথা বলছিল। ওর চোখের ভেতর ছিল এমন গভীর আকর্ষণ যা আমি আগে কখনো দেখিনি। আমি হালকা হাসি দিলাম, আর ও হাসল, কিন্তু হাসিটাও যেন শুধু আনন্দ নয়, বরং এক অদ্ভুত টান ফুটিয়ে তুলেছিল। তুমি জানো, কখনো কখনো আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে চাই। কিছু না বলে আমি কেঁপে উঠলাম। মনে হলো ওর চোখে চোখ রেখে আমি আমার অনুভূতিকে স্রষ্টার কাছে স্বীকার করছি। আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম। আঙুলগুলো মিশল আলতো, স্বাভাবিক, কিন্তু অনুভূতিতে গভীর। আমাদের নিঃশ্বাস মিলছিল, হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেছে। এই নির্বতায় কখনো কখনো সব কিছুর চেয়ে শক্তিশালী। ও ফিসফিস করে বলল, আমি।
মাথা হালকা নেড়ে স্বীকার করলাম। মুহূর্তটা এত ঘন যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম, শুধু চোখে চোখের ভাষা, নিঃশ্বাসের মিল, হাতের স্পর্শ। এই সংযোগে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। মনে হলো এটি শুধুই শুরু। এই ঘনিষ্ঠতা, এই টানাপড়ন এক নতুন অধ্যায় খুলে দিয়েছে আমাদের জীবনে। রাত নীরব, চারপাশ অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর পাশের জানালা আরিয়ানো। আমাদের দৃষ্টি মিলল, আর এই নীরব মিলনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। আমরা কোনো কথা বলিনি, কিন্তু চোখের খেলা, হাসি আর অদ্ভুত মৃদু উত্তেজনা সবকিছু বলছিল। আরিয়ান হালকা ফিসফিস করে বলল, রিয়া, কখনো কখনো মনে হয় তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো, আর আমি তোমাকে না ছাড়াই এই মুহূর্তটা ধরে রাখতে চাই। আমার হৃদয় কেঁপে উঠল। আমি শুধু চোখ নামালাম, কিন্তু মনে হচ্ছিল আমরা একে অপরকে আরও গভীরভাবে অনুভব করছি। আমরা ধীরে ধীরে আরও কাছে এলাম। হাতের আঙুলগুলো আলতো ছুঁয়ে গেল। নিঃশব্দে এক অদ্ভুত সংযোগ তৈরি হলো আমাদের। নিঃশ্বাস মিলছিল, হৃদয়ের স্পন্দন যেন একই তালে। এই নীরবতা সব কথার চেয়ে শক্তিশালী। আরিয়ান আবার ফিসফিস করল। আমি হালকা মাথা নেড়ে স্বীকার করলাম। মুহূর্তটি এত ঘন, মনে হলো সময় থেমে গেছে। আবেগের গভীরতায় আমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম, শুধু চোখে চোখের ভাষা, নিঃশ্বাসের মিল, হাতের স্পর্শ। এই সংযোগে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলল। মনে হলো এই নিঃশব্দ ঘনিষ্ঠতা নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু ফ্ল্যাট বা সাধারণ আলাপ নয়, এটি একটি আবেগঘন সম্পর্কের শুরু। সেদিন সন্ধ্যা ছিল শান্ত, অনেক মজা করছিলাম। বারান্দায় বসে আমরা দুজনে, শুধু চোখে চোখ, নিঃশব্দ নিঃশ্বাস আর হালকা বাতাস। আমি হঠাৎ অনুভব করলাম আরিয়ান আমার দিকে তাকিয়ে কিছু বলার অপেক্ষায়। আমি প্রশ্ন করলাম, তুমি কি কিছু বলতে চাচ্ছ? ও খানিকটা হাসল, তারপর ধীরে ফিসফিস করে বলল, রিয়া, আমি সত্যি চাই তুমি জানো আমি তোমার জন্য কতটা অনুভব করি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আবিষ্কার। আমার হৃদয় মুহূর্তেই দ্রুত ধড়ফড় করতে লাগলো। আমি চুপ করে তাকালাম। শব্দের দরকার নেই, আমার চোখেই সবকিছু বোঝাচ্ছিল। আমরা হাতের স্পর্শের মধ্য দিয়ে একে অপরের আবেগ বোঝার চেষ্টা করলাম। একটা নিঃশব্দ হাসি, একটি আলতো স্পর্শ, এই ছোট্ট মুহূর্তই বোঝালো আমাদের মধ্যে কি গভীর টান। আমরা দুজন একসাথে সেই অনুভূতির মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তুমি কি সত্যি অনুভব করছো? আমি চুপচাপ মাথা নেড়ে স্বীকার করলাম, হ্যাঁ। আর আমি চাই এই অনুভূতি আমরা একে অপরের সঙ্গে ভাগ করি। এবার কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, শুধু আমাদের অনুভূতি, চোখে চোখের বোঝাপড়া, হাতের স্পর্শ। এই মুহূর্তেই আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। মনে হলো ভালোবাসা কখনো শব্দের প্রয়োজন হয় না। একটি চোখের খেলা, একটি স্পর্শ, আর একটি সত্যি স্বীকারোক্তি, এটি যথেষ্ট। ভালোবাসা বোঝার জন্য
বড় কথা বলা লাগে না, চোখে চোখের খেলা, নিঃশব্দ স্পর্শ এবং প্রথম স্বীকারোক্তি যথেষ্ট। লিভিং রুমের সোফায় শুরুর কিছুক্ষণ শুধু সাধারণ আলাপ, হালকা গল্প, সিনেমা ও যা ইচ্ছে হয় তাই। কিন্তু ধীরে ধীরে নীরবতা আমাদের মধ্যে অদ্ভুত এক টান তৈরি করল। আমি তার দিকে তাকালাম, আর ও আমার দিকে। কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু চোখের খেলা, নিঃশ্বাস মেলানো, সবই যেন আমাদের আবেগের ভাষা। আরিয়ান ফিসফিস করে বলল, রিয়া, এই নীরবতা কখনো কখনো কথার চেয়ে বেশি কিছু বলে দেয়। আমার মনে হলো ও ঠিক বলছে। আমাদের মধ্যে তৈরি এই নিঃশব্দ ঘনিষ্ঠতা এক নতুন অধ্যায় খুলছে। আমরা ধীরে ধীরে একে অপরের কাছে এলাম। হাতের আঙ্গুলগুলো আলতো স্পর্শে মিলল। মুহূর্তটা এত ঘন মনে হলো সময় থেমে গেছে। আমি চোখ নামালাম, আর ও মৃদু হেসে বলল, এই মুহূর্তটাই বিশেষ, আমি চাই সব সময় মনে রাখব। আমার হৃদয় কেঁপে উঠল। আমার মনে হলো এই ফাঁকা ঘরে আমরা শুধু একে অপরের জন্য নিঃশব্দে কিন্তু গভীরভাবে সংযুক্ত। আমরা দুজন চুপচাপ বসে রইলাম, শুধু চোখে হাতের স্পর্শ এবং নিঃশ্বাসের মিল। ফাঁকা বাড়ির নীরবতা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী এবং ঘনিষ্ঠ করে তুলল। মনে হলো ভালোবাসার ছোট্ট নিঃশব্দ মুহূর্ত অনেক গভীর প্রভাব ফেলে। সন্ধ্যা নীরব, ঘর ভরা হালকা আলো। আমি আর আরিয়ান ফাঁকা বাড়ির লিভিং রুমে বসে আছি। আমরা একে অপরের দিকে তাকালাম। শব্দের দরকার নেই, শুধু চোখেই বোঝা যাচ্ছে কত গভীর টান। আরিয়ান বলল, রিয়া, কখনো কখনো কথার দরকার হয় না, চোখের ভাষায় সব বলে দেয়। আমি হালকা হেসে মাথা নেড়ে স্বীকার করলাম। মনে হচ্ছিল এই মুহূর্তে আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারছি। হাতের নিঃশব্দ সংযোগে আমরা ধীরে ধীরে কাছাকাছি এলাম। হাতের আঙ্গুলগুলো আলতো স্পর্শে মিলল। এই স্পর্শে হৃদয়ের স্পন্দন আরও শক্তিশালী হয়ে উঠল। আমাদের নীরব সংযোগ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। আমি চাই এই মুহূর্তটা চিরকাল মনে রাখব। আরিয়াত আবার ফিসফিস করে বলল। আমার বুক কেঁপে উঠল। আমি চুপচাপ শুধু চোখে চোখ রাখলাম। মনে হচ্ছিল এই ঘনিষ্ঠতা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে দিচ্ছে। আমরা দুজন চুপচাপ বসে রইলাম, শুধু চোখে চোখ, নিঃশ্বাসের মিল এবং হাতের সংযোগ। এই নীরব ঘনিষ্ঠতা আমাদের আত্মিক সংযোগকে দিয়ে করছে। মনে হলো ভালোবাসা সবসময় শব্দের মধ্যে আসে না। একটি নিঃশব্দ স্পর্শ, চোখের খেলা, হৃদয়ের টান, এগুলোই প্রকৃত ভালোবাসার প্রকাশ। নিঃশব্দ মুহূর্ত, চোখে চোখের সংযোগ, হাতের স্পর্শ, এগুলোই বোঝায় প্রকৃত ভালোবাসার গভীরতা গো। ফাঁকা ঘরে একসাথে থাকা, নিঃশব্দে হৃদয়ের মিল, এটাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী আলাপ। আমি আরিয়ান ফাঁকা বাড়ির লিভিং রুমে বসে আছি। হাতের নিঃশব্দ সংযোগ, চোখে চোখের বোঝাপড়া, সবই যেন এক নতুনভাবে প্রেমের বাঁধন শক্ত করে তুলছে। হঠাৎ দরজা খুলে প্রবেশ করল আমার ছোট বোন। মৃদু হাসি দিয়ে বলল, মাহা, আমি মনে করেছিলাম তোমরা এখানে একা আছো, কিন্তু মনে হয় একটু মজার কিছু চলছে। আমরা দুজন লাজুক হাসি। আমার গাল লাল হয়ে গেল, আর আরিয়ান হালকা হেসে মাথা নেড়ে জানালার দিকে তাকালো। বোনের উপস্থিতিতে প্রথমে কিছুটা দ্বিধা হলো, কিন্তু সেই দ্বিধাও হাসির সঙ্গে মিলল। বোন শুধু হালকা হেসে চলে গেল, আর আমরা দুজন আবার ফিরে এলাম নীরব মুহূর্তে। হায়, মনে হলো আমাদের ছোট্ট লোকানো মুহূর্ত এখন প্রকাশ পেয়েছে। আমি ফিসফিস করলাম, হ্যাঁ, কিন্তু আমাদের বোঝাপড়া তো আগের মতোই গভীর।
আরিয়ান হেসে বলল, বোনের উপস্থিতি আমাদের ঘনিষ্ঠতা ভেঙে দেয়নি, বরং আমাদের বোঝাপড়া আরও শক্তিশালী করল। আমরা দুজন বুঝতে পারলাম ভালোবাসা শুধুই নিঃশব্দে অনুভব করা যায়। প্রকাশ না হলেও কখনো কখনো চোখ, নিঃশ্বাস, হাতের স্পর্শই সবচেয়ে বড় কথা বলে। আমি মনে মনে ভাবলাম, ফাঁকা বাড়িতে শুরু হওয়া নিঃশব্দ মুহূর্তগুলো এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। হাতের স্পর্শ, চোখে চোখের বোঝাপড়া, নিঃশ্বাসের মিল সব কিছু আমাদের সম্পর্ককে গভীর করেছে। সেদিন সন্ধে আমরা দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছি। আরিয়ান ধীরে বলল, রিয়া, আমি চাই আমাদের এই সম্পর্ক শুধুই বোঝাপড়া ও বিশ্বাসের ওপর দাঁড়া। আমরা একে অপরকে সবসময় সমর্থন করব। আমি হাসি দিয়ে মাথা নেড়ে স্বীকার করলাম, আমিও চাই আমরা একে অপরের জন্য থাকব। নিঃশব্দে আবেগে পূর্ণ আমরা আর কথা বললাম না, শুধু হাতের স্পর্শে, চোখে চোখে অনুভূতিতে সব বোঝানো হলো। বোন যদি আবার দেখতেও পেত, আমাদের সংযোগ তখনও শক্তিশালী থাকত। এই মুহূর্তগুলো শিখিয়েছে ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না। কোনো বড় স্পর্শ, বাহ্যিক ঘটনা ছাড়াও নীরব আবেগপূর্ণ সংযোগই সম্পর্ককে স্থায়ী করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।